মুদ্রাস্ফীতির চাপে খাদ্যদ্রব্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। কমতে পারে গরুর মাংস ও কফিসহ নিত্যপণ্যের দাম। স্পেনে দাবানলের ছাই বৃষ্টিতে মিশে দূষিত হয়ে পড়েছে পানি। চরম বিশুদ্ধ পানি সংকটে বিপর্যস্ত জনজীবন। দিল্লির দূষণ রোধে পাঞ্জাবের কৃষকদের নতুন উদ্যোগ। ফসলের খড় না পুড়িয়ে বিক্রি করে করছেন বাড়তি আয়। কালো হয়ে গেছে স্পেনের কয়েকটি গ্রামের পানি। যে পানি দিয়ে তারা এতদিন গোসল করতেন, রান্না করতেন বা পান করতেন, সেই পানি এখন ব্যবহারের অযোগ্য। স্পেনের ভিলামার্টিন দে ভালদেওরাস নামের একটি এলাকার বাসিন্দাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সেখানকার একজন ট্যাক্সি চালক সাইমন রড্রিগেজ জানান, পরিস্থিতি এতটাই খারাপ যে তিনি দুদিন ধরে স্নান করতে পারেননি, কারণ ট্যাপের পানি সম্পূর্ণ কালো। কর্তৃপক্ষ অক্টোবর মাস থেকেই ঘোষণা করে দিয়েছেন এই দূষিত পানি পান করা বা রান্না করার জন্য নিরাপদ নয়। আমাকে খাবার জন্য বোতলের পানি কিনতে হয়, কিন্তু আমরা গোসল করতে পারছি না, কারণ পানি সম্পূর্ণ কালো। আমি দুদিন ধরে গোসল করিনি। গোসল করার আগে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে হবে। স্পেন এবং পর্তুগালে গত অগস্ট মাসে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল পাহাড়ের ঢাল। সেই ভয়াবহ ঘটনার 3 মাস পরেও সেখানকার গ্রামীণ জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের বাসিন্দারা এখন যুদ্ধ করছেন দূষিত পানির বিরুদ্ধে। প্রবল বৃষ্টিতে পাহাড়ের ছাই এবং পলি নেমে এসে নদী নালা বন্ধ করে দিচ্ছে। এর ফলে পানীয় জল কালো ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। পাহাড়ের গাছপালা সাধারণত স্পঞ্জের মতো কাজ করে। বৃষ্টি হলে তারা জল শোষণ করে মাটির নিচে জমতে সাহায্য করে, পরে যা কুয়ো বা জলাধারে পৌঁছায়। এই প্রাকৃতিক স্পঞ্জ স্তর পুড়ে ছাই হয়ে যাওয়ায় এখন বৃষ্টির পানি দ্রুত গতিতে ছাই এবং পলি নিয়ে পাহাড় থেকে নেমে আসছে। জলাধারের পানি আসার পথে কিছু বালির ফাঁদ তৈরি করা থাকে, যা ময়লা আটকে পানিকে পরিশ্রুত করতে সাহায্য করে। কিন্তু এখন সেই ফাঁদগুলো দাবানলের ছাইয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে পানির সঙ্গে সরাসরি নোংরা ও ছাই মিশে যাচ্ছে। স্থানীয় কর্মীরা দিনে 3 থেকে 4 বার হেঁটে গিয়ে জমা হওয়া পলি সরানোর চেষ্টা করছেন, কিন্তু তা মোটেও যথেষ্ট নয়। এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্থানীয় পৌরসভা বিশেষ ব্যবস্থা নিচ্ছে। তারা ড্রোন ব্যবহার করে পুড়ে যাওয়া এলাকায় নতুন ঘাস ও গাছের বীজ ছড়ানোর পরিকল্পনা করছেন। বাধ্য হয়ে গরুর মাংসের শুল্ক কমালেন ট্রাম্প। গোয়ারের মতো বারবার অস্বীকার করলেও তার আরোপিত শুল্কের কারণে বাড়তে শুরু করেছে নানা ধরনের খাদ্যপণ্যের দাম। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের ক্ষোভ কমাতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্প পিছু হটতে বাধ্য হচ্ছেন। ভোক্তাদের মধ্যে ক্রমবর্ধমান খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 14 নভেম্বর শুক্রবার কফি, গরুর মাংস, কলা এবং কমলালেবুর রসের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য সহ 200-রও বেশি খাদ্যদ্রব্যের উপর আরোপিত শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন। গত 13 নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই শুল্ক ছাড় ট্রাম্পের জন্য এক ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে চিহ্নিত হল, কারণ এর আগে তিনি বারবার অস্বীকার করে এসেছেন যে তার আরোপিত শুল্ক দেশের মুদ্রাস্ফীতিতে কোনোভাবে অবদান রেখেছে। গত শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো শুল্ক মূল্যবৃদ্ধিতে অবদান রাখতে পারে, যদিও তিনি দ্রুতই যোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যত কোনো মুদ্রাস্ফীতি নেই। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে খাদ্যদ্রব্যের দাম নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরের তথ্য অনুসারে গত বছরের তুলনায় গরুর মাংসের দাম প্রায় 13%, কলার দাম 7% এবং সামগ্রিক মুদি দোকানের খরচ 2.7% বৃদ্ধি পেয়েছে। এই মূল্য বৃদ্ধি দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার উপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে। এই শুল্ক প্রত্যাহারের পাশাপাশি ট্রাম্প আগামী বছর মধ্যম এবং নিম্ন আয়ের আমেরিকানদের জন্য $2000 করে অর্থ প্রদানের একটি পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন। এই অর্থের সংস্থান করা হবে শুল্ক থেকে প্রাপ্ত রাজস্বের মাধ্যমে। শিল্প গোষ্ঠীগুলো প্রেসিডেন্টের এই শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ আসন্ন নির্বাচনে মধ্যবিত্তদের সমর্থন ধরে রাখার একটি কৌশলগত প্রচেষ্টাও হতে পারে। একটি রোবোটিক হাত আঙুর পাকলেই চিনতে পারবে আর তুলেও ফেলতে পারবে। অবিশ্বাস্য হলেও হয়তো অদূর ভবিষ্যতে আঙুর বাগানে আর মানুষের প্রয়োজন হবে না।
ইতালির আঙুর বাগানগুলোতে এখন পরীক্ষা চলছে ফ্র্যাঙ্কি নামের এক অত্যাধুনিক রোবটের, যা সম্পূর্ণ নিজে নিজেই বাগানের সব জটিল কাজ করতে পারে। এই রোবটটি আঙুরের থোকা গোনা, গাছের যত্ন নেওয়া এবং ফলের ওপর ঔষধ স্প্রে করার মতো কাজগুলো একাই সামলাতে সক্ষম। ইতালিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা এটি তৈরি করেছেন। আইআইটি রোবোটিসিস্ট ডক্টর ম্যানুয়েল ক্যাটালানো জানান, তাদের প্রধান লক্ষ্য হল আঙুরের ক্ষেতগুলোকে সম্পূর্ণ ডিজিটাল করে ফেলা, অর্থাৎ প্রতিটি আঙুরের অবস্থান ও অবস্থা নিখুঁতভাবে জানা। যদি আমাদের কাছে এই ডিজিটাল টুল থাকে, তাহলে আঙ্গুর বাগানের ডিজিটাল প্রতিরূপ আমরা তৈরি করতে পারি। উদাহরণস্বরূপ, আমরা প্রতিটি আঙ্গুরের বিবর্তন এবং বৃদ্ধি পর্যবেক্ষণ করতে পারি। আঙ্গুরের সংক্রমণ বা অন্য কিছু থাকলে স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করতে পারি। বর্তমানে কৃষিক্ষেত্রে বিশ্বজুড়ে কর্মীর অভাব দেখা দিচ্ছে এবং একই সাথে পরিবেশ বাঁচানোর চাপও বাড়ছে। ফ্র্যাঙ্কি এই দুটি বড় চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের সমন্বয় তৈরি করা হয়েছে। গবেষকরা বলছেন, শুধু আঙুর সংগ্রহ করাই নয়, সারা বছর বাগানের যত্ন নেওয়াটাও জরুরি, যা এই রোবটটি করতে পারবে। ফ্র্যাঙ্কির একটি বিশেষ রোবোটিক হাত ও ক্যামেরা রয়েছে, যা দিয়ে এটি চারপাশের নিখুঁত ম্যাপ তৈরি করতে পারে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে আঙুর বা অন্যান্য সরঞ্জামের ওপর কাজ করতে পারে। বছরের পর বছর ধরে ফসলের অবশিষ্টাংশ বা খড় পোড়ানোর ধোঁয়ায় উত্তর ভারত, বিশেষ করে দিল্লির বাতাস বিষাক্ত হয়ে উঠছিল। সেই চিত্র অবশেষে বদলাচ্ছে। পাঞ্জাবের কৃষকরা এখন আর খেতে আগুন না লাগিয়ে সেই খড়কেই আয়ের নতুন উৎসে পরিণত করছেন। এই পরিবর্তনে যা একসময় আবর্জনা ছিল, তা এখন সম্পদে পরিণত হয়েছে। 25 বছর বয়সী পাঞ্জাবি কৃষক দলবীর সিং জানান, এখন খড় বিক্রি করে তারা উপকৃত হচ্ছেন। খড় পোড়ানোর কারণে আমরা ধোঁয়ার সংস্পর্শে আসি। এটা আমাদের জন্য কোনো উত্তেজনাপূর্ণ কাজ নয়, তাই আমরা এটি মজুত করে বয়লারে বিক্রির জন্য পাঠাচ্ছি। এটি কৃষকদের এবং আমাদের জন্য উপকারী। আমরা দূষণও প্রতিরোধ করছি, যা বায়ুকে বিষাক্ত করে তুলছে। কৃষকরা এখন ট্র্যাক্টরের সাহায্যে বিশেষ রেক মেশিন দিয়ে খড় সংগ্রহ করছেন এবং বেলার নামের যন্ত্র দিয়ে সেগুলোকে চেপে চেপে বড় শক্ত বান্ডিল তৈরি করছেন। এই খড়ের বান্ডিলগুলো এখন আর বর্জ্য নয়, এগুলো সরাসরি বিক্রি হচ্ছে বিভিন্ন কারখানায়। ফলে কৃষকরা যেমন বাড়তি আয় করছেন, তেমনি পরিবেশও ভয়াবহ দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে। এই খড় ব্যবহার করে কার্ডবোর্ড, বায়োগ্যাস এবং বিভিন্ন কারখানার বয়লারের জ্বালানি তৈরি করা হচ্ছে। যদিও এই নতুন যন্ত্রগুলো বেশ ব্যয়বহুল, তবে কৃষকদের সাহায্যে এগিয়ে এসেছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির মতো বড় শিল্প সংস্থা। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ফাউন্ডেশনের উপদেষ্টা জয় বিক্রম বক্সি জানান, বিভিন্ন কোম্পানির সহায়তায় কৃষকদের এই যন্ত্র ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে যা একসময় দূষণের প্রধান কারণ ছিল, তা এখন স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি, কৃষি সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছি। আমরা একাডেমিক সংস্থাগুলোর সাথে অংশীদারিত্বে উন্নত কৃষি সরঞ্জাম তৈরি করছি, আবার বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি, যাতে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তহবিল পাওয়া যায়। এতে কৃষকেরা নতুন, লাভজনক এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে কাজ করার সুযোগ পাচ্ছেন। সাঁতরে আটলান্টিক মহাসাগরের ৩৮০০ কিলোমিটার পথ পাড়ি দিতে চেয়েছিলেন ফরাসি সাঁতারু দম্পতি ম্যাথিউ হুইটভেট এবং ক্লে লেজার হুইটভেট, কিন্তু বিধিবাম মাত্র ১৩ দিনের মাথায় থেমে যেতে হয় তাদের। গত ১৫ নভেম্বর শুক্রবার বাধ্য হয়ে তাদের রেকর্ড গড়ার অভিযানটি থামিয়ে দিতে হয়। তারা সাঁতরাতে সাঁতরাতে ক্লান্ত হয়ে গিয়েছেন এমনটি নয়, বরং তাদের থেমে যাবার পেছনে আছে যান্ত্রিক গোলযোগ। সাঁতারের সময় তাদের পাশে যে সাপোর্ট বোটটি ছিল, সেটি হঠাৎ নষ্ট হয়ে যায়। বোটটির স্টিয়ারিং সিস্টেমের একটি প্রধান তার ছিঁড়ে যাওয়ায় সেটি আর সাঁতারুদের নিরাপদে অনুসরণ করতে পারছিল না। এই দম্পতি গত ৩১ অক্টোবর কেপ ভার্দে থেকে সাঁতার শুরু করেন। তাদের লক্ষ্য ছিল ফরাসি দ্বীপ গুয়াডেলুপে পৌঁছানো। তারা প্রতিদিন পালা করে ৬ ঘন্টা ধরে সাঁতার কাটতেন এবং এই ১৩ দিনে তাদেরকে জেলিফিশ এবং সোল্ডফিশের মতো বিপজ্জনক সামুদ্রিক প্রাণীর মুখে পড়তে হয়েছে। তাদের এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল সমুদ্র সংরক্ষণ নিয়ে সচেতনতা তৈরি করা। ওশান অ্যাট স্কুল নামে একটি শিক্ষামূলক প্রোগ্রামের মাধ্যমে প্রায় ১ লক্ষ স্কুল ছাত্র তাদের এই যাত্রা অনুসরণ করছিল। সাঁতার বন্ধ হলেও এই দম্পতি জানিয়েছেন, তারা তাদের শিক্ষামূলক কার্যক্রমটি চালিয়ে যাবেন।